সুপ্রিয় দর্শক, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশিকেই বিদেশে যেতে হয়। এশিয়ার অন্যতম প্রযুক্তিগত এবং চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পরাশক্তি চীন সম্প্রতি বাংলাদেশিদের জন্য তাদের চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিয়েছে। উন্নত মানের চিকিৎসা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তুলনামূলক কম খরচের কারণে চীন এখন অনেক বাংলাদেশির কাছেই নির্ভরযোগ্য চিকিৎসা গন্তব্য হয়ে উঠতে পারে। তবে এই সুযোগ কতটা কার্যকর এবং কতটুকু কাজে দিবে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শাহনশাহ রাসেল। আর আজকে আমাদের আলোচনার বিষয় উন্নত চিকিৎসার জন্য নতুন দুয়ার খুলল চীন। আলোচনার জন্য যারা স্টুডিওতে উপস্থিত আছেন পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন সম্প্রতি চীন থেকে চিকিৎসা নিয়ে আসা রোগী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব হায়দার হোসেন। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ রাশেদুল হাসান, তিনি মেডিকেল ট্যুরিজম নিয়েও কাজ করেন। এছাড়াও স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন এই সফর দলে থাকা একজন সাংবাদিক নাইম আবির। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই আলোচনায়। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই হায়দার হোসেন, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি আপনি চীন থেকে চিকিৎসা নিয়ে আসছেন, চিকিৎসা সম্পর্কিত আপনার অভিজ্ঞতা আমাদেরকে যদি জানাতেন। চীন pretty advanced by the grace of Almighty, খুব অ্যাডভান্স। তাদের টেকনিক্যাল বলেন, সাপোর্ট বলেন, আর সবচেয়ে বড় কথাটা হসপিটালিটি ইজ ভেরি গুড। যেটা আমরা একটা রোগীরা পছন্দ করি, যে আপনাকে কত আপন করে নিচ্ছে, সেটার ওখানে অভাব পাইনি আমি। চিকিৎসা ইজ গুড, দে আন্ডারস্ট্যান্ড যে কী করতে হবে। হয়তো চিকিৎসা করে না, যে আমার তো ফ্রোজেন শোল্ডার ছিল, তো ফ্রোজেন শোল্ডারে নর্মালি জেল দেওয়া হয়, তো তারা স্ট্রেট না করে দিচ্ছে, কোনো জেল টেল লাগবে না। এটা 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 এমন কোনো রোগ না, ইউ কিপ অন ডুইং এক্সারসাইজেস অ্যান্ড দ্যাট শুড বি ওভার। নো মেডিসিন এট অল। একটা মেডিসিনও কিন্তু আমাকে দেয়নি। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট দেম, দে অ্যাভয়েড মেডিসিন ভেরি মাচ। এরকম জরুরি না হলে তারা দিতে চাইবে না, এটা আমার পছন্দ হয়েছে। ব্যারিয়ার কি তাইলে? ব্যারিয়ার হলো ল্যাঙ্গুয়েজ। একটা ইংলিশ তারা বোঝে না, আমরা বাংলা বললে তার হবে না। আমি তাদেরকে বলেছি, আমি যখন চিকিৎসাধীন ছিলাম তখন সাডেনলি 2 দিন ছিলাম হসপিটালে, হঠাৎ করে আমাকে বললো ইউ ক্যানট লিভ এট দ্য মোমেন্ট বিকজ সামওয়ার ইজ কামিং টু সি ইউ। ভাই কে আসতেছে আমাকে দেখতে? পরে কুনমিংয়ে গভর্নর আসছিলেন আমাকে দেখতে। হি কেম অল দ্য ওয়ে ফ্রম দেয়ার। আই এম সো অনার্ড। অ্যান্ড হি স্যাট উইথ মি অ্যান্ড টক টু মি। উনি তো আবার ভালো ইংলিশ জানেন, তো উনি বললেন আমার কী কী অসুবিধা, কী দিকে আপগ্রেড করতে পারি আমরা, এইটা নিয়ে আলোচনা করলাম আমরা। এবং আমি একটা কথা বলছি, এই যে কুনমিং ইজ দেয়ার, বা আপনাকে ফ্লাই করে যেতে হয় আমাদের। এখন আমাদের চিকিৎসা ব্যয়টা ওখানে ব্যয় বেশি, আমি এটা বলবো না, বাংলাদেশে অনেক কম। বাংলাদেশে আমি অ্যাপোলোতে এভার কেয়ারে চিকিৎসা নিয়েছি, ওই হিসাব করলে 4 ভাগের 1 ভাগ। এটা তো আপনার রোগটা সম্পর্কে বলছেন, অন্যান্য আমার তো হার্টেরই ছিল, আমি তো হার্টের নিয়ে ভর্তি ছিলাম এক সময়। তো আই হ্যাড স্ট্যান্টিং অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, তো অনেক টাকা খরচ হয় বাংলাদেশে। ওখানে কিন্তু আধা তো না, 4 ভাগের 1 ভাগ হবে মানে, আমাকে যা বললো আর কি তারা। আমার এখনও হার্টের প্রবলেম আছে, দে আর ট্রাইং টু ডু ইট। আমি বলে এখন আমি করবো না, আমি পরে আসবো। তো আমি কিন্তু ওখানেই যাবো, কারণ আমার সাশ্রয়, আমার জন্য সহজ, চিকিৎসা ঠিক মতো পাওয়া যাচ্ছে। দে আর প্রিটি অ্যাডভান্স। আমরা যে মনে করি চীন দে আর অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। ধন্যবাদ জনাব হায়দার। আমি একটু নাইম আপনার কাছে আসতে চাই। চীন কিভাবে বাংলাদেশিদের জন্য একটি সম্ভাবনাময় চিকিৎসা কেন্দ্র হয়ে উঠতে পারে, সঙ্গে সঙ্গে এর চ্যালেঞ্জগুলো কি? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সম্ভাবনা আর একটা হচ্ছে চ্যালেঞ্জ। হায়দার ভাই বললেন যে উনি আসলে একজন রোগী হিসেবে ওখানকার যে হসপিটালিটি, তাতে উনি হ্যাপি। সুতরাং এখানেই বোঝা যাচ্ছে যে সম্ভাবনা ঠিক কতখানি এখানে রয়েছে। তো সুতরাং আমি হায়দার ভাইয়ের সাথে 2-3টা বিষয় একটু অ্যাড করতে চাই। যেহেতু আমরা একটা হসপিটাল ঘুরেছি, ওটার নাম হচ্ছে ফুয়াই ইউনান হসপিটাল, এবং এটি 2017 সালে এই হসপিটালটি প্রতিষ্ঠা হয়েছে, এবং 2 বছরের ব্যবধানে অর্থাৎ 2019 সালে এটি পুরো প্রভিন্সগুলোর মধ্যে বেস্ট হসপিটাল, মানে প্রাদেশিক বেস্ট হসপিটাল হিসেবে সে নির্বাচিত হয়েছে। যে 4টি ডেডিকেট করেছে চায়না সরকার বাংলাদেশের রোগীদের জন্য, তার মধ্যে এই ফুয়াই ইউনান হসপিটাল এটি একটি অন্যতম। প্রায় 700 শয্যার এই হসপিটাল, এবং আমরা যতটুকু দেখলাম যে যারা এখানে বাংলাদেশ, তো প্রথম দল এটি 14 জনের যে দলটি গেছে, লোকাল পিপল এবং অন্যান্য দেশেরও, আমরা যেমন কম্বোডিয়ার পেশেন্টকেও পেয়েছি, এরকম আমার ধারণা আরও অন্যান্য দেশের যারা পেশেন্ট তারাও কিন্তু এখানে আসেন। সুতরাং এই হসপিটাল নিয়ে যে চিকিৎসা, সেটি নিঃসন্দেহে মানে চমৎকার চিকিৎসা, অত্যাধুনিক সরঞ্জাম তাদের, এবং ওরা শুধুমাত্র গত বছর আমরা যতটুকু জানলাম ওনাদের সাথে কথা বলবার পরে 2024 সালে
হৃৎপিণ্ডের যে প্রতিস্থাপন বা অপসারণ আমরা বলি প্রায় 20টি সফলভাবে করেছে এক বছরে। শুধু গত বছরের কথা আমরা এই পরিসংখ্যানটা আমরা ওনাদের কাছ থেকে পেলাম। সুতরাং আর একটা বিষয় একটু আমি অ্যাড করতে চাই যে হায়দার ভাই বললেন যে অতিরিক্ত ওরা ওষুধ লেখেন না, একই সাথে ডায়াগনোসিস যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা যেমন বাংলাদেশে কি হয় প্রাইভেট হসপিটালে যেতে হয় আবার ওটা করে নিয়ে আসতে হয়, এখানে এই ধরনের কোনো জটিলতা নেই। যে কোনো ডায়াগনোসিস যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেখানেই করে ফেলতে পারবেন এবং ভুল চিকিৎসা এই ধরনের ব্যাপারগুলো না হওয়ার পেছনে কারণ হচ্ছে পুরো হসপিটাল মানে সরকারি এবং বেসরকারি এটি চায়না সেন্ট্রাল থেকে আসলে তদারকিটা করা হয়। মোটামুটি এই বিষয়গুলো আমরা জানলাম। সুতরাং এগুলো জানার পরে যতটুকু আমাদের মনে হয় বা আমরা যতটুকু দেখলাম যে এটি একটা বড় সম্ভাবনার জায়গা। এবার সে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হায়দার ভাই বললেন যে 4 ভাগের 1 ভাগ বা 2 ভাগ বা অর্ধেক আমরা যতটুকুই বলি না কেন বাংলাদেশের যে বেসরকারি হসপিটাল তার তুলনায় আমরা যদি কলকাতা বা চেন্নাই অথবা হায়দ্রাবাদ মানে এখন আমাদের জন্য এই যদি বলি যে ইদানিংকালে ভারতের ভিসা রেস্ট্রিকশন বা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের জন্য যে গুরুত্বপূর্ণ বা সবাই যেখানটা যেত তাহলে যদি সেখানে যদি আমি কম্প্যারিজনে আসি তাহলে অবশ্যই চিকিৎসার মান অনেক বেশি এবং চিকিৎসার খরচ কমে আসবে কলকাতার তুলনায় চিকিৎসা খরচ। আচ্ছা, কলকাতার বিষয় এখানে 2-3টা বিষয় আমি ওই জায়গাটাতে আসছিলাম। কয়েকটা জায়গায় আপনি যখন ভাবছেন যে একটা জায়গাকে আপনি দূরবর্তী সময় বা অদূর ভবিষ্যতে আপনি এটাকে একটা হাব করতে চান বাংলাদেশি যারা পেশেন্ট বা রোগী তাদের জন্য, এই জায়গাটা কিন্তু প্রস্তুত নয়। এখন আপনাকে রেডি করতে হবে। আমি যদি বলি রেডি করবার যে প্রক্রিয়া, প্রথম প্রক্রিয়াটা হতে হবে আপনার যোগাযোগ ব্যবস্থা। দেখেন আপনি যখন কলকাতায় যান বা কেন কলকাতার চিকিৎসা খরচটা কমে আসছে, আমি কিন্তু ট্রেনে, সড়কে অথবা রেলপথে অথবা বিমানে আমি যে কোনোভাবে ভারতের যে কোনো ডেস্টিনেশন আমি যতটুকু জানি 20,000 টাকার মধ্যে যদি বিমান ভাড়া বলি, হায়দ্রাবাদ চেন্নাই কলকাতা তো আরও কম 14-15 হাজার টাকার মধ্যে আমরা ফ্লাইটটা পাই। কিন্তু কুনমিংয়ের ফ্লাইট 45 থেকে 50,000 টাকা। সুতরাং এটি দীর্ঘ পথ, 2.5 ঘন্টার জার্নি, মিয়ানমার পার হয়ে যেতে হয়। সুতরাং এই জায়গাটাতে কাজ করবার সুযোগ আছে এবং একটি এয়ারলাইন শুধুমাত্র কিন্তু সরাসরি ফ্লাইট অপারেট করে, সেটা চায়না ইস্টার্ন। এখন বাংলাদেশের এয়ারলাইন্সগুলো যদি এগিয়ে আসে তাহলে হয়তো কম্পিটিশন বাড়বে, এই রুটটাতে ভাড়া কমে আসবার সম্ভাবনা তৈরি হবে। প্রথম চ্যালেঞ্জের বিষয়টাতে আসি। 2 নম্বর চ্যালেঞ্জের বিষয়টাতে আসি, এখানকার হায়দার ভাই বললেন যে ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজের সাথে ফুডটাকে আনতে চাই। ফুড এবং ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে। আর একটা বিষয় হচ্ছে ভিসার কতটুকু আসলে সহজ হবে। সুতরাং ভিসার ইস্যুটা নিয়ে একটা ব্যাপার আছে। তবে ওরা আমাদেরকে আশ্বস্ত করছে যে ওরা এখন মেডিকেল ভিসা নিয়ে আরও সহজ করবার কাজ করবে এবং প্রপার কাগজপত্র থাকলে বা যতটুকু সহজ করা যায়। তো সুতরাং এই বিষয়গুলো যদি সলভ করা যায় বা মেনশন করা যায় তাহলে আমার মনে হয় যে সম্ভাবনা বেশ ভালো। এবং ভারত বা আমরা যদি ব্যাংককের কথা বলি, আমরা এখন ব্যাংককে যাচ্ছি, সেই জায়গা থেকে খুব ভালো বিকল্প হিসেবে কুনমিং। ধন্যবাদ নাইম। আমরা আরও আলোচনা করব একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত। এই অনুষ্ঠানে কথা বলছিলাম উন্নত চিকিৎসার জন্য খুলল নতুন দুয়ার চীনে। আমি একটু অনলাইনে, আমাদের অতিথি আছেন ডক্টর রাশেদ। উন্নত প্রযুক্তির ব্যবহারে চীনের হাসপাতালগুলো কেন কিভাবে এগিয়ে? টেকনোলজি এখন মোরলেস সব টেকনোলজি এখন সবার কাছেই আছে, কিন্তু আমার কথা হচ্ছে সহজলভ্যতা। আমার একটা পেশেন্ট যখন চায়নায় যাবে, এবং এখনকার যে পরিস্থিতি আমরা চায়নাকে প্রমোট করছি সবাই, তো চায়নায় যেতে যাবে, আমরা যেটা দেখে আসলাম, একটা পেট সিটি স্ক্যান করতে যে টাকা চায়নাতে লাগে থাইল্যান্ডে প্রায় অর্ধেক। তো আমার কথা হচ্ছে সহজলভ্যতা। তো চায়নায় এটা সহজলভ্য। জি জনাব রাশেদ, শুধু প্রযুক্তি নয়, আপনি কোন কোন খাতে চীনের চিকিৎসা খাতকে এগিয়ে রাখবেন? প্রফেশনালিজমের দিক থেকে তাদেরকে মনে হয়েছে তারা অনেক অতিথি পরায়ণ এবং তারা পেশেন্টের টেক কেয়ারের ব্যাপারে, হায়দার ভাই আমাদের সাথে ছিলেন, হায়দার ভাই নিজেই তো বললেন, আপনারা শুনলেন, ওনারা যথেষ্ট কেয়ারিং এবং যেটুক ট্রিটমেন্ট প্রয়োজন তারা শুধু সেটুক ট্রিটমেন্টই দেয় এবং অযথা তারা কোনো পেশেন্টকে কোনো টেস্ট বা ট্রিটমেন্ট তারা দেয় না। 2টো বাচ্চা গিয়েছিল আমাদের সাথে যারা কার্ডিও হসপিটালে ভর্তি ছিলেন, এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, ওনারা খুব হ্যাপি এই ব্যাপারে, তাদের টেক কেয়ার এবং তারা পেশেন্টকে কাউন্সিলিং এর ব্যাপারে তারা যথেষ্ট টেক কেয়ার। সো আমার মনে হয় চায়নাকে যদি আমরা প্রমোট করতে চাই, চায়না মানে যদি আমি কম্পেয়ার করি থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ডেও তাদের সার্ভিস অনেক অনেক উন্নত এবং তারাও যথেষ্ট প্রফেশনাল। আমার মনে হচ্ছে চায়নাও অনেক প্রফেশনাল এবং তাদের সমতুল্যই বলা যায়। কিন্তু আমি যদি কস্টিং এর কথা বলি, তো ডেফিনেটলি আমার মনে হয় চায়নাটা আমাদের জন্য সব দিক থেকে কনভিনিয়েন্ট, সব দিক থেকে কনভিনিয়েন্ট। জি, ওকে, লেট মি ইন্টারভিন। আমি একটা কথা বলতে চাই এখানে, যে প্রযুক্তি সব জায়গায় থাকে, গিটার সব জায়গায় পাওয়া যায়, ভালো ভালো বাদক ভালো হইতে হয়। সো এই ব্যাপারটা খুব জরুরি, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার খুব অবাক লাগলো,
আমাকে একটা আলট্রাসোনোগ্রাম, যেটা বাংলাদেশের ছোট ছোট জায়গায় আছে, আলট্রাসোনোগ্রাম দিয়ে সে আমার এই জায়গায় চেক করছে এবং সে বের করতে পারছে। আমি খুব অবাক হয়েছি যে আমার হার্ট থেকে এইখান পর্যন্ত একটা যে নালি গেছে এটা খুব চিকন। দ্যাট আমাকে খুব আশ্চর্য করছে, এতটুকুর মধ্যে সে কীভাবে বলতে পারলো। অ্যান্ড হি ইজ রাইট। এবং এই কারণে আমার কিন্তু মেমরি ল্যাপস হয়। এই যে ডায়াগনোসিস করা বা মেশিনকে বোঝা, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার থেকে সিটি স্ক্যান করা লাগেনি, কিছু লাগেনি, কিন্তু হার্টের কিন্তু ডিজিজ বলতে সে আমাকে, আই নো আই হ্যাভ আ প্রবলেম, কিন্তু স্পেসিফিকভাবে বলে দেওয়া এখান থেকে এখানে প্রবলেম আছে, দ্যাটস আই লাইক মোর। পেশাগত জায়গায় দক্ষতার মানটা তারা বাড়িয়েছে। আপনি আসলে বাংলাদেশের সাথে যদি তুলনা করেন, বাংলাদেশের সাথে চিকিৎসাগত পার্থক্যের জায়গাটা বা প্রফেশনালস তৈরির জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আপনার মতামত যদি একটু। আমি বললে তো অনেক কথা বলতে হয়, তবে আমি বলি আপনার প্রথমে আপনার মাইন্ডসেট দরকার। আমরা ডাক্তার হই কেন, আমরা ইঞ্জিনিয়ার হই কেন, বা আমরা বিবিএ পাস করি কেন? টু আর্ন মানি। এটা আমাদের মাথার মধ্যে থাকে যে আমি এত কষ্ট করে পড়বে, দেন আই উইল বিকাম আ রিচ ম্যান। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কোনো কাজে আগাবে না। আপনার কাজকে তো প্রাধান্য দিচ্ছেন না, আপনি প্রাধান্য দিচ্ছেন কতটুকু আর্ন করতে পারবেন। আমি বাংলাদেশের, আমি ডাইরেক্ট হসপিটালের নাম বলতে চাই না, ওই হসপিটালে মার্কেটিং এর লোক ডাক্তারকে বকাঝকা করছে, উইচ ইজ অলমোস্ট ইম্পসিবল ব্যাপার আমার কাছে। কেন ওই টেস্টগুলি বেশি বেশি দিচ্ছে না? আর এইগুলি যদি হয় আপনি কোনো দিনই চিকিৎসায় উন্নতি করতে পারবেন না, কারণ আপনার মাইন্ডসেট ঠিক নেই। আপনাকে তো কাজ চিকিৎসার জন্য করতে হবে। তারপরে আমি কি বলি, ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি, নেম, ফেম, মানি ইজ আ লজিক্যাল সিকোয়েন্স, সে আপনার কাছে আসবে। আর আপনি যদি নেম ফেমের পিছু দৌড়ান তাহলে কিন্তু আপনার কোয়ালিটি আর ডেভেলপ করতে পারবে না। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং ইন এভরি সেক্টর অফ বাংলাদেশ। ধন্যবাদ হায়দার। নঈম সাহেব, আপনার কাছে আমি আবারও আসতে চাই যে বাংলাদেশ চীন স্বাস্থ্য সহযোগিতাকে কিভাবে আরো উন্নত করা যায়। যে ধারাবাহিকতা শুরু হলো বাংলাদেশ থেকে, যে 14 সদস্যের দল, সব মিলে 30 সদস্যের দল প্রথম দল গেল, তাদের যে চিকিৎসা পেয়েছে সেখান থেকে তারা আসলে সন্তুষ্ট। এবার এই সহযোগিতার ব্যাপারটা বা এই আদান প্রদানের ব্যাপারটা আসলে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আপাতত আমরা যে পরিকল্পনাটি শুনে এসেছি, এপ্রিলের বোধহয় 25 বা 27 তারিখের দিকে চায়না থেকে একটা ডেলিগেট টিম হচ্ছে বাংলাদেশে আসবে। সেখানে ডক্টর থাকবে, আমাদের মতো যারা এখান থেকে ট্যুর অপারেটর মানে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করে এরকম কয়েকজন থাকবেন, ডক্টর থাকবেন। তারা আসলে বাংলাদেশে আসবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তো নিশ্চয়ই বৈঠক হবেই। এর বাইরে বাংলাদেশের যে হসপিটাল, বাংলাদেশের চিকিৎসক যারা রয়েছে, হয়তো নিশ্চয়ই নির্বাচন করা হবে, কাদের সাথে বসবেন, সেই এক্সচেঞ্জগুলো আসলে শুরু হয়ে যাবে। আর এক ধাপ এই সম্পর্কটা আসলে এগিয়ে গেল এবং পরবর্তীতে ঠিক করা হবে আসলে আর কিভাবে বাংলাদেশ থেকে যখন যাবে। আগে বললাম যে আসলে সব সমস্যার সমাধান বা আদান প্রদানটা তত বাড়বে যত আপনি ভিসা রেস্ট্রিকশন মানে ভিসাকে যত সহজ করতে পারবেন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। কারণ ধরেন যারা আমরা গিয়েছি, আমরা তো মোটা দাগে অ্যাম্বাসির সহযোগিতায় গিয়েছি। সুতরাং যখন আপনি লোকাল যাবেন, ব্যক্তিগতভাবে যাবেন, নিজে যাবেন, তখন আপনি কোন প্রক্রিয়া যাচ্ছেন বা তখন আপনার যাওয়াটা কতটা সহজ হচ্ছে, আপনার বিমান ভাড়া কতখানি সহজ হচ্ছে, আপনি কয়দিনের মধ্যে ভিসা পাচ্ছেন, এই বিষয়গুলো তখন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে যে আমি কুনমিংয়ে গিয়ে কোথায় থাকবো, হোটেল কোথায় পাবো, যেহেতু ল্যাঙ্গুয়েজ একটা খুব বড় রকমের ব্যারিয়ার আছে। আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে যদি কাজ করবার সুযোগ হয় তাহলে এই এক্সচেঞ্জগুলো হবে। আরেকটা বিষয় হচ্ছে, ওরা আমাদেরকে বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ভাষা শিক্ষার কোর্স আছে, তো এটাও একটা প্রক্রিয়া হতে পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করলে আমার মনে হয় যে পরবর্তীতে এই এক্সচেঞ্জগুলো আরো বাড়বে এবং বাংলাদেশও লাভবান হবে যদি ট্রেনিং। আমরা আরো আলোচনা করব একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত। এই অনুষ্ঠানে কথা বলছিলাম উন্নত চিকিৎসার জন্য খুলল নতুন দুয়ার চীনে। হায়দার ভাই বলতে পারেন? এখানে কথা বলতে চাই, একটা গোপন কথা বা ওপেন কথা বলতে। আই ওয়াজ টকিং টু দ্য কুনমিং গভর্নর। উনি একটা আশা প্রকাশ করেছেন এবং ওনারা করবেন বলেছেন। ওনারা বাংলাদেশে একটা হসপিটাল বানাবেন এই স্ট্যান্ডার্ড। তখন আমাদের যাওয়া আসা এই সেই সবকিছু কিন্তু আর প্রয়োজন পড়ে আল্লাহর রহমতে। তো উনি এটা বলেছে। এখন কতটুকু হয় কি হয়, কারণ এখানে লম্বা প্রক্রিয়ার ব্যাপার, জায়গা লাগবে। আমি এই প্রশ্নটা রাখতাম আপনাদের কাছে, কিন্তু যদিও কথাটা উঠে আসলো যে এরকম শোনা যাচ্ছে, কারণ গতবার পররাষ্ট্র উপদেষ্টার ভিজিটের সময় তিনিও প্রস্তাব দিয়েছিলেন যে বাংলাদেশে একটা উন্নত মানের চীনের
তত্ত্বাবধানে এবং চীনের ডাক্তার পরিচালিত একটা হসপিটাল হোক, তারাও এটা নিয়ে ভাবছেন এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে এটা হয়তোবা হয়ে যাবে। জনাব রাশেদ, আমি আপনার কাছে একটু আসতে চাই, কেউ যদি চিকিৎসা নিতে যেতে চায়, কেউ কিছুই জানে না, সে চীনে চিকিৎসা নেবে, সে কোথায় যাবে, কি করবে? আচ্ছা, এখানে আমরা আসার পরে আমাদেরকে চাইনিজ এম্বাসি আমাদেরকে কল করেছিলেন, আমরা যারা গিয়েছিলাম, যারা মেডিকেল ট্যুর অপারেটর, তো তাদের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে এই সব কিছু মানে কিভাবে কি করা যায় এবং কি নিয়ে। তো আমাদের কিছু সাজেশনস ছিল, তো আমরা তাদেরকে বলেছিলাম। কিন্তু স্পেসিফিকলি আপনার কোশ্চেন যদি আমরা বলি, তো চাইনিজ এম্বাসি আমাদেরকে ইনিশিয়ালি বলেছে যদি কোনো পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা যেতে চায়, তাহলে বাংলাদেশে যে বেল্টন রোড মেডিকেল সেন্টার যেটা আছে, চাইনিজ এম্বাসি তাদেরকে অথরাইজ করেছেন অ্যাকচুয়ালি। বেল্টন রোড মেডিকেল সেন্টার, যেটা আমাদের ডক্টর মাসুম ভাই আছেন একজন বাংলাদেশি ওখানে, এবং ইঞ্জিনিয়ার কোরবান আছেন, তারাই ওটা স্বত্বাধিকারী। তাদেরকে নমিনেট করেছেন যে আমরা যেন এই ফাইলগুলো নিয়ে সরাসরি তাদের লজিস্টিকটা ইউজ করে পেশেন্টকে সাপোর্টটা দিই, যতদিন না পর্যন্ত আমরা রেডি হই। আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, রাশেদ ভাইয়ের জন্য। আমি যেটা বলছিলাম যে সম্ভাবনা আছে, এখন আপনাকে তো এই ক্ষেত্র তৈরি করতে হবে। সুতরাং এই তৈরির প্রক্রিয়াটা আপনি যত দ্রুত করতে পারবেন, তত দ্রুত এই সম্ভাবনাটা আসলে আপনাকে রেজাল্ট দিতে পারবে। ওকে, সেই সঙ্গে আমি আরেকটু জানতে, হ্যাঁ জি, আমি একটু অ্যাড করতে চাই। আসলে আমি একটু জানাতে চাই যে আসলে আমরা কি আমাদের কি অবজারভেশন গুলো আমরা চাইনিজ এম্বাসিতে গিয়ে বলেছি। চাইনিজ এম্বাসিকে আমরা প্রথম যেটা অপশন যেটা বলেছিলাম, তো আমরা বলেছিলাম যে ভিসার ফিটা একটু নমিনাল করা যায় কিনা, পেশেন্টদের জন্য আরেকটু কমানো যায় কিনা, এবং দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেল ভিসাটাকে যদি 3 থেকে 4 দিনের ভিতর দেওয়া হয়, এটা আমাদের একটা অবজারভেশন ছিল। ওনারা বলছেন যে হ্যাঁ, এটা ওনারা করবেন, এবং পেশেন্টদেরকে সঙ্গে অ্যাটলিস্ট যেন 2টা অ্যাটেন্ডেন্ট ভিসা দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে যে এয়ারপোর্টে আমরা যখন নামি, তখন আমরা দেখলাম যে ওখানে ইন্টারন্যাশনাল কোনো হেল্প ডেস্ক নাই, যেটা অন্য কান্ট্রিগুলোতে আমরা দেখছি আছে, ইভেন ইফ হসপিটালগুলোরও থাকে। তো আমরা এটা প্রপোজ করেছি একটা ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক, এবং সেখানে বাংলাদেশি ইন্টারপ্রেটার সহ যদি একজনকে রাখা যেতে পারে ওখানে। সেকেন্ড হচ্ছে যে এয়ারপোর্ট পিক আপ, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়েছে যে একটা হসপিটাল যে কনসার্ন হসপিটালে যাবে, যদিও আমরা এখন 4টা গভর্নমেন্ট হসপিটাল নিয়ে কথা বলছি, এই পিক আপের যাতে অ্যারেঞ্জমেন্টটা করা হয়। সেকেন্ড হচ্ছে যে আমরা হায়দ্রাবাদেও গিয়েছেন এবং আরো কয়েকজন পেশেন্ট ওখানে গিয়েছিলেন, সবাই আমাদেরকে, দুটো পেশেন্ট আমাকে যেটা বলেছে যারা হেলথ চেকআপের জন্য গিয়েছেন, তাদের সমস্ত মেডিকেল রিপোর্টস গুলা চাইনিজ ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা বলেছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, কিন্তু অবশ্যই এটার পাশে যেন ইংলিশটা থাকে মেডিকেল রিপোর্টস গুলো। আদারওয়াইজ এই পেশেন্ট যদি বাংলাদেশে এসে কোনো ফলো আপ করতে চায়, কোনো ডক্টরকে রিপোর্টগুলো দেখাতে চায়, সেখানে কিছুই বুঝবে না। তো এমবিসি বলেছে হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড ও থার্ড আরেকটা অপশন হচ্ছে যে প্রাইমারি ভিডিও কনসালটেশন। একটা পেশেন্ট একটা দেশে যাবে, তো যাওয়ার আগে সে চায় যে আমি একটু ডক্টরের সাথে কথা বলি। তো এটা আমরা অন্যান্য দেশগুলোতে অ্যারেঞ্জ করে থাকি খুব ইজিলি, থাইল্যান্ডেও করি, টার্কিতেও করি, সিঙ্গাপুরেও করি, বাট এটা চায়নাতে আমরা বলেছি যে এটা যেন একটু অ্যারেঞ্জ করা হয়, একটা ইংলিশ ইন্টারপ্রেটার দিয়ে এটা যেন করা হয়। আরেকটা অপশন আমরা বলেছি যেটা এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি যে ইন কেস অফ একটা পেশেন্ট ওখানে সার্জারিতে যাচ্ছে, তো ইন কেস অফ সেখানে অনেক কিছুই হতে পারে। ইন কেস অফ যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমরা সবাই ওখানে রেজ করেছি যে ইন কেস অফ পেশেন্টস ডেথ, যদি পেশেন্ট কোনো মানে পেশেন্ট মারা যায় বা কিছু হয়, তাকে বাংলাদেশে ফেরত আনার জন্য যে লজিস্টিকটা আমাদের লাগবে, সেটা যেন পুরোপুরি চাইনিজ গভর্নমেন্ট খুব ইজি ওয়েতে এবং স্বল্প সময়ে আমাদেরকে সেই লজিস্টিকটা দেওয়া হয়। এটাকে রেডি করার জন্য আমরা ওনাদেরকে জানিয়েছি এমবাসিকে। তো এমবাসি বলেছেন এই কার্ড ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন ফ্রম দ্য চাইনিজ গভর্নমেন্ট। চায়নাতে এই চিকিৎসা খাতে মানে বাংলাদেশিদের জন্য খরচ কম হবার আর একটা কারণ এখানে আমরা যতটুকু দেখলাম বা আমাদেরকে বারবার এটা বলা হয়েছে যে চায়নার লোকাল পিপল যে খরচে আসলে ওখানে চিকিৎসাটা নিবে, বাংলাদেশি যারা যাবেন তারা আসলে ফরেনার হিসেবে ওই খরচ তাদেরকে আলাদা যে ভ্যাট ট্যাক্স বিশ্বের বিভিন্ন জায়গায় যখন দিতে হয় ফরেনার হিসেবে, সেটা কিন্তু বাংলাদেশিদের দিতে হচ্ছে না। সুতরাং একদম লোকাল পিপল যেভাবে একটা হসপিটালে যে টাকায় চিকিৎসা করাতে পারবেন, যে খরচ বাংলাদেশি রোগীর জন্য একই রকম খরচ, সেই সুযোগটা তারা দিচ্ছেন। আর একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, ওইটা যখন ওদের লোকাল পিপল করেন তখন একটা বড় রকমের সেভিংস তাদের হয়। যদিও বাংলাদেশের ক্ষেত্রে ওরা এখনও ওইটা অ্যাপ্লাই করেন নাই, রাশেদ ভাই বলছিলেন যে কিছু প্রক্রিয়াতে এখনও আছে, তবে ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা সেটা নিয়েও কাজ করছি। যদি এই একজন বাংলাদেশি রোগীকে ওরা হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে পারে, তাহলে এখানে খরচটা আরও কমে যাবে। আরেকটু আমি একটা জিনিস জানতে চাই যে আসলে আমরা তো ধরেন সবাই তো এভার কেয়ার অ্যাফোর্ড করতে পারে না, এই চীনের এই চিকিৎসাটা কি শুধুমাত্র উচ্চবিত্তদের জন্যই সহজ হবে, নাকি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন তারাও তাদের মতো করে গিয়ে চিকিৎসা নিতে পারবেন? প্রত্যেক ব্যবসা বাণিজ্যেরই টিজি আছে, মানে টার্গেট গ্রুপ, আমি কার কাছে যাব, কত বয়স, কোন ধরনের শ্রেণীর মানুষ। কিন্তু হেলথ
ওই যে লোকটা একেবারে মধ্যবিত্ত বা যে লোকটা নিম্নবিত্ত একই রকম রোগের কিন্তু মানে যদি ক্যান্সার হয় কারো বা হার্টের রোগ হয় ওটা কিন্তু মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তর জন্য আলাদা হয় না। সুতরাং টিজি এক অর্থাৎ একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই এইখানে অ্যাফোর্ড করতে পারবে। তবে যেটা বলছি বারবার যে কোঅপারেশনের জায়গাগুলো, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাই বললেন রাশেদ ভাই যে এখানে পুরো প্রেসক্রিপশনটা আসলে চায়নাতে লেখা হচ্ছে বা যে এইসব বিষয়গুলো আসলো, সুতরাং এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে আপনাকে ওই ট্রান্সলেটর দিতে হবে, আপনাকে ইন্টারপ্রেটার দিয়ে ওখানে সহযোগিতা করতে হবে, সিম কার্ড দিতে হবে। ওনারা যেহেতু খুব ভালো কিছু পয়েন্ট আউট করেছেন, আমার মনে হয় এই সব ধরনের শ্রেণীর কাছেই এটা আসলে অ্যাফোর্ডেবল হবে। অসংখ্য ধন্যবাদ নাইম। আর আরেকটা বিষয় যে কি ধরনের চিকিৎসার জন্য আসলে চীনে যাওয়াটা উচিত? তারা খুব অ্যাডভান্স এখন ক্যান্সার রিমুভিং এ। আমি জানলাম না কথা, আমি একমত ওনার সাথে। আমি জানলাম না, আমাকে বলতেছিল হোয়াট দে ডু অ্যাকচুয়ালি। আমি কিন্তু আমার কাছে স্বপ্নের মতো মনে হলো এটা ইজ ইট পসিবল অর নট। তো ওরা বলছিল যে ক্যান্সারটাকে তারা কিভাবে যেন একটা জায়গায় নিয়ে আসে, তারপরে কেটে ফেলে দেয়। এটা আমি জীবনে প্রথম শুনলাম যে ক্যান্সার আপনার বডিতে ছড়িয়ে গেছে, ওটাকে এক জায়গায় আনে কেমনে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, দে হ্যাভ দ্য টেকনোলজি। আই ওয়াজ রিয়েলি অ্যাস্টনিশড টু হিয়ার দ্যাট। ও মাই গড, এটা অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট। তো ওরা ক্যান্সারের, ডাক্তার ভালো বলতে পারবেন, ওরা ক্যান্সারের নাকি খুব ভালো চিকিৎসা বের করেছে। আমি হায়দ্রাবাদের সাথে একদমই একমত। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, যদি কুনমিং এ যে ক্যান্সার হসপিটাল দেখেছি, আনবিলিভেবল। এবং উনি যেটা বলেছেন, ডক্টর আমাদেরকে ফুল ডেমনস্ট্রেশন দিয়েছেন মানে ইন ফ্রন্ট অফ দ্য হোল টিম, যে একটা ক্যান্সার ফুল বডিতে মেটাস্টেসিস করে গিয়েছিল। তারা পেট সিটি স্ক্যান করে, পেট এমআরআই করে তারা দেখলেন, এবং তারা ক্যান্সারটাকে টোটালি একটা জায়গায়, পুরো বডি থেকে একটা জায়গায় কনফাইন করে then did the surgery and it was unbelievable. আমরা সবাই অ্যাস্টনিশড হয়ে গেছি যে how is this possible. তো এরকম ডেমনস্ট্রেশন আসলে লাইফে ফার্স্ট টাইম আমরা পেয়েছি। আরো অনেক হসপিটালে গিয়েছি, তো আসলে দ্যাট ওয়াজ অ্যামেজিং। সো আমার মনে হয় আমরা নিজের চোখে যেটুকু দেখে এসেছি, আমার মনে হচ্ছে কার্ডিয়াক হসপিটালটা মানে বিশেষ করে বাচ্চাদের যেসব কমপ্লিকেটেড কার্ডিয়াক ডিজিজ গুলো থাকে সেটার জন্য যেতে পারেন। আর ক্যান্সারের জন্য আনডাউটেডলি কুনমিং এর যে গভর্নমেন্ট ক্যান্সার হসপিটালটা, দ্যাট ইজ ইউনান ক্যান্সার হসপিটাল, আমার মনে হয় এটাতে আমরা রেফার করতে পারি পেশেন্টদেরকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল, আর উন্নত চিকিৎসা সেই সুস্থ জীবনেরই চাবিকাঠি। চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সাশ্রয়ী ও উন্নত সেবা বাংলাদেশিদের জন্য নতুন দুয়ার, নতুন সম্ভাবনাকে এনে দিতে পারে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।